বাবারে। উফ, কি কাশিটাই না বাঁধালে বলো তো। কতদিন ধরে বলছি শরীরটা যখন এতই খারাপ তাহলে একবার বৈদ্য বাড়ি দেখিয়ে এসো, আর কিছু ওষুধ পাতি নিয়ে আসো। কিন্তু তুমি দেখছি মোটে আমার কথা শুনছো না। এরপর যখন বিপদে পড়বে তখন তুমি বুঝতে পারবে আমাদের সাহায্য করার মতন আমাদের ছেলে মেয়েও নেই। এই কথাটা কি তুমি বুঝতে পারো না গো? শরীরটা আরো খারাপ হলে কে তোমায় নিয়ে যাবে শহরের হাসপাতালে শুনি? এই লোকটা আমার একটা কথা জানি শোনে। উফ, তুমি চুপ করো তো। এই সব বৈদ্যর ওষুধ আমার লাগবে না, বুঝেছো? আমি গ্রামে ছোট থেকে বড় হয়েছি, মাঠে ঘাটে কাজ করে বড় হয়েছি। তাই একটু কাশির জন্য বৈদ্যর বাড়ি যেতে হবে না। উফ বাবা, বোঝো না কেন কে জানে। আমি এমনি সুস্থ হয়ে যাব, বুঝছো? যাকে যাক, আমার তো হাটে যাবার সময় হয়ে গেল। তুমি একটু গরম চা বানাও দেখি, মুড়ি দিয়ে খেয়ে বেরোবো। বলিহারি লোক একটা, জন্মে ঠেটা। বৈদ্য দেখাবে না তো দেখাবেই না। এই শরীর খারাপ নিয়ে আবার হাটে যাবে বলছে। তার উপরে আবার হাটে যা বেচা কেনা হবে তার অর্ধেক টাকা তো বিলিয়েই আসবে। আমি কি জানি না এখন কোনো বাসন বেচা কেনা হয় না, আর তাও যা বিক্রি হয় সেই টাকাও তো চোখে দেখি না। কিন্তু কিচ্ছুটি বলে লাভ নেই, আমার একটা কথাও শুনবে না। উফ, বাসন নিয়ে তো বেরোলাম, কিন্তু কতক্ষণে এই বাসন নিয়ে বসতে হবে কে জানে, বিক্রি কি আদৌ হবে? শরীরটা দিন দিন কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে। গিন্নি শুধু বলে বৈদ্যের কাছে যেতে, কিন্তু আমার কাছে টাকাই তো নেই বৈদ্যের কাছে যাওয়ার। সেটা বোঝার ক্ষমতা গিন্নির যে নেই। কি হলো এদিকে? এই এত ভিড় কিসে? কি হলো কে জানে? কি দেখি তো গিয়ে। আহারে, বলদটাকে কে যেন এখানে ছেড়ে দিয়ে গেছে। বেচারা পায়ে ব্যথা পেয়েছে মনে হয়, কেমন রক্তক্ষয় হচ্ছে না। হ্যাঁ, বলদটার শরীরটাও ভালো না, তাই মনে হয় এখানে কেউ ছেড়ে দিয়ে গেছে। হায় রে হায়, কি কাণ্ড! ওর পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে। এ বাবা, এইভাবে ছেড়ে দিয়ে গেলে তো এই বেচারা মারা যাবে। না না না, এখনই কোনো বৈদ্য ডাকার ব্যবস্থা করতে হবে। আরে, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা না করে আগে বৈদ্যকে ডাকা হোক, না হলে তো সর্বনাশ হয়ে যাবে। আরে মশাই, বৈদ্য তো ডাকায় যায়, কিন্তু বৈদ্য আসলে এত টাকা কে দেবে বলুন তো? হ্যাঁ, আর বৈদ্য মানেই ওষুধপত্র, সেগুলো আসবে কোথা থেকে? এই গ্রামের মানুষের তো নিজেরই বৈদ্য দেখানোর টাকা নেই, সেখানে কিনা এই বলদের জন্য টাকা কোথা থেকে আসবে শুনি? হ্যাঁ বলুন তো আপনি। সব কথাবার্তা আপনি দেখে বুঝতে পারছেন না? টাকার অভাব বলেই তো এত অসুস্থ বলদটাকে মালিক এভাবে রাস্তায় ছেড়ে দিয়ে গেছে। না না, এসব চোখে দেখা যায় না। আমি দেবো টাকা, কিন্তু এখন দয়া করে কেউ বৈদ্যকে ডাকার ব্যবস্থা করো। ওহ আরে, এই সুবোধ, দাঁড়িয়ে আছিস কেন? কেন রে? জানা জানা, একটু ভানু বৈদ্যকে ডেকে নিয়ে আয় না। ওই ভানু বৈদ্য খুব ভালো চিকিৎসা করে গবাদি পশুদের। যা যা যা, দৌড়ে গিয়ে ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ কাকা, এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। কোনো যুক্তি নেই, এইসবের কোনো যুক্তি নেই। নিজেদের ঘরে নুন আনতে পান্তা ফোড়ানোর জোগাড়, নিজে কেসে কেসে মরে যাচ্ছে, তাও বৈদ্য বাড়ি যাচ্ছে না। আর আবার সে কিনা কোথা থেকে একটা বলদ জুটিয়ে এনেছে, তাকে আবার নিজের চিকিৎসা করে ওষুধ কিনে নিয়ে এসছে। আর ওই বলদটা এখন থেকে আমাদের বাড়িতে থাকবে, তাকে আবার এখন থেকে 3-4 বেলা ভালো করে খাওয়াতে হবে। তা বলি, তুমি যা সব করছো তোমার হুঁশে করছো তো, নাকি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে গো? হ্যাঁ,
আহ খিচখিচ করো না তো, একেই মন মেজাজ ভালো নেই, তার উপর সারাক্ষণ এই খিচখিচ খিচখিচ করে যাচ্ছে। ধুর, তুমি এত বেশি কথা বলো কেন বলো তো? হ্যাঁ, যাও যাও, রান্না বসাও। আর হ্যাঁ, ভাতের ফ্যানটা রেখে দেবে আজকে রাতে, বুঝেছো? আপাতত ওকে ওই ফ্যান ভাতটাই খেতে দেবো, কার না হয় ওর জন্য ওই খাবারের ব্যবস্থা করা যাবে, বুঝেছো? আর হ্যাঁ, দয়া করে একটু বেশি করে চাল নিও বাপু, হ্যাঁ, ভাত রাঁধার জন্য, বুঝেছো? যাও যাও যাও, ভাত বসাও। তা হ্যাঁ গো, তোমার সেতু তো এখন পুরো সুস্থ হয়ে গেছে। তা তুমি কি কিছু ভেবে দেখলে যে ওকে নিয়ে কি করবে? আসলে এত বড় একটা প্রাণী, তাকে সুস্থ রাখতে গেলে অনেক ভালো মন্দ খাবারের যোগান দিতে লাগছে। আর আমাদের ঘরের যা অবস্থা, তাই বলছি, অনেক দিন তো হলো তোমার সেতুর সেবা যত্ন করছি, আর এখন তো ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তাই ওর কোনো একটা ব্যবস্থা করো এবার, না হলে দিন দিন আমাদের পক্ষে সবকিছু আরো কঠিন হতে চলবে। কি ব্যবস্থা করব তাহলে তুমি বলো দেখি, তুমি কি চাইছো? হ্যাঁ বলো তো, তুমি কি চাও আমি ওকে অন্যের কাছে বেচে দিই নাকি? তা বলি, তোমার কি মনে হয় আমি কি ওকে কিনেছি যে বেচবো? তুমি জানো না, যাকে কিনে আনেনি তাকে বিক্রি করার অধিকার আমার নেই। তাহলে তাহলে ওই একটা পথই বাকি আছে, ওকে রাস্তায় আগের মতো ছেড়ে দেওয়া। যেমন ভাবে হঠাৎ করে ও আমাদের জীবনে এসেছিল, ও হঠাৎ করে আমাদের জীবন থেকে তাড়িয়ে দেবো, আর কি, তাই তো? হরিদা, ও হরিদা, হরিদা শোনো না, হরিদা, হরিদা শোনো না, বলছি তোমার সাথে আমার খুব দরকারি কথা ছিল গো। খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি, বুঝলে হরিদা। আমাকে একটু সাহায্য করবে? আমার না তাহলে খুব উপকার হয়। দয়া করে আমাকে না বলো না কিন্তু, আর তুমি না বলে দিলে আমি একেবারে শেষ হয়ে যাব। ব্যাস, হয়ে গেল, এবার সব শেষ হয়ে গেল। এই তপন ওনার কাছে যেইভাবে সাহায্য চাইছে, উনি তো আগে কিছু কিছু না ভেবেই ওকে সাহায্য করে দেবে আর ব্যস্ত হয়ে পড়বে। একেই নিজেদের সমস্যা শেষ হয় না, তার উপরে আবার অন্যদের সমস্যা। বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি, খুব তাড়াতাড়ি আমাদের ভিটে ছাড়া হতে হবে। কেন, উনি তো অন্যদের সাহায্যের জন্য এইভাবেই ভিটে বাড়ি সব বিক্রি করে টাকার যোগান দেবে। হায় হায় গো, আর যে কত সর্বনাশ দেখতে হবে কে জানে। আহা, এত ব্যস্ত হোস না, আগে বল দেখি কি হয়েছে নাকি? হ্যাঁ, বাড়িতে কি কেউ অসুস্থ হলো নাকি? আরে হরিদা, আমাদের জমিতে আমি চাষ করি, বুঝেছো তো, এটা তুমি জানোই। আর আমাদের দুটো বলদ ছিল, ওই সেগুলোকে দিয়ে লাঙল চাষ করাতাম, মানে একমাত্র সম্বল ছিল ওই দুটো বলদ। কিন্তু তার মধ্যে দুদিন আগে একটা বলদ মারা গেছে। একে বলদ হারানোর দুঃখ, আর তার উপর দিয়ে জমির চিন্তা। কারণ এই মুহূর্তে আমি নতুন করে একটা যে বলদ কিনবো তারও সামর্থ্য আমার নেই। তাই সবার মুখে শুনলাম তোমার কথা, তাই জন্য তোমার কাছে এসেছি। তুমি তো চাষবাস করো না, তাই তোমার এই বলদটাকে যদি তুমি কাজের জন্য ভাড়া বাবদ আমাকে দিতে পারো, মানে আমি কিন্তু এমনি এমনি চাইছি না, তাহলে আমার খুব উপকার হয়। মানে জমিতে যেদিন যেদিন লাঙল দিতে হবে তখন তোমার এই বলদটাকে নিয়ে যাব, আর সেই বলদের যা পারিশ্রমিক হয় তা আমি তোমার হাতে তুলে দেব। আর তুমি তো জানোই আমি শুধু নিজের জমি লাঙল দিই না, অন্যের জমিরও আমি টাকার বিনিময়ে চাষ করে দিই। তাই বলছি, এই বলদটা যদি দাও আমার খুব প্রয়োজন, বুঝলে তো। সে তো খুব ভালো কথা রে তপন, তুই বেকার বেকারই এত বিচলিত হচ্ছিস। আমার সেতু এখন বেশ সবল, এখনো ভালো করে কাজ করতে পারবে, বুঝেছিস। আর ওর পারিশ্রমিক দিয়ে
অন্তত ওর খাবারের জোগাড় করাটা আমার পক্ষে আর অসম্ভব হবে না, আর কোনো সমস্যারই কারণ হবে না। কি গিন্নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। সত্যি গো, আমি ভাবতেই পারছি না যে তপন এরকম একটা প্রস্তাব নিয়ে আসবে। যার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের সব থেকে বড় সমস্যার কারণ হয়ে উঠেছিল, সে তো মনে হচ্ছে এখন আমাদের দায়িত্ব নিতেই প্রস্তুত। সত্যি সত্যি আমি এখন বেশ বুঝতে পারছি, কারোর উপকার করতে পারলে নিজের অপকার কোনোদিনই হয় না, বরং অপরের উপকারটাই সব থেকে বড় সৌভাগ্যের ব্যাপার হয়, যেটা সবার কপালে জোটে না।